দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবি সূচনা। আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এবং আজকে আমাদের বিষয় হচ্ছে কোমর এবং হিপ জয়েন্টের ব্যথা, এবং যেটিকে আসলে সায়েন্টিফিক ভাষায় বলা হয় স্পন্ডিলাইটিস। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সুস্থ মেরুদণ্ড। আপনাকে ধন্যবাদ। এই যে আমরা বলছিলাম যে কোমর এবং হিপ জয়েন্টের ব্যথা, এটা আসলে কি, কেন হয় স্পন্ডিলাইটিস? আপনাকে অনেক ধন্যবাদ। কোমর ব্যথার অনেক কারণ আছে এবং আপনার হিপ জয়েন্টেরও ব্যথার অনেক কারণ, কিন্তু একই সাথে ধরেন কোমর এবং হিপ জয়েন্টের ব্যথা, এটা যে ধরনের আমরা বলি আর্থ্রাইটিস, সেটাকে সায়েন্টিফিক্যালি আমরা বলি অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। এটা কীরকম যে অ্যানকাইলোজিং হলো যে যত জয়েন্টগুলো আছে এগুলো ফিউজড হয়ে যাবে। পুরা মেরুদণ্ড ধরেন অনেক জয়েন্ট, একটার পর একটা জয়েন্ট থাকে, অনেক হাড় মিলে, এবং এই জয়েন্টগুলো কিন্তু ধরেন সামনের দিকে বাঁকা, পিছনের দিকে বাঁকা, সাইডে বাঁকা, এবং আমার একটু কিছুটা রোটেশন করতে পারি, ঘোরাইতে পারি। হিপ জয়েন্টও ঠিক তাই, যে আমরা উঠা বসা, এবং হিপ জয়েন্টের সাথে তো মেরুদণ্ডের ডাইরেক্ট একটা সংযোগ, এই দুইটার সমন্বয়ে আমরা সুন্দরভাবে স্বাভাবিক হাঁটাহাঁটি, বসা, চলা এটা আমাদের করে থাকি। কিন্তু যখন অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস হয়, এই যে যত জয়েন্টগুলো আছে, মেরুদণ্ডের জয়েন্ট এবং হিপ জয়েন্ট, আরেকটা আছে আমাদের ঠিক পাশে আমরা বলি এসআই জয়েন্ট, যে আমরা যেমন বিছানায় শুইলাম এই পাশে যে এই জয়েন্টগুলো যদি দেখেন, ডান পাশে যেটা ওই যে লাল রেড মার্কটা, এটাকে আমরা বলি এসআই জয়েন্ট। আর এই যে প্রথম দিকের ছবির মাঝখানে দেখেন লাল মার্ক করা, অ্যারো দেওয়া, এগুলো হলো আপনার হলো মেরুদণ্ডের জয়েন্ট। এই যে কশেরুকার যে জয়েন্ট, ইন্ডিভিজুয়াল জয়েন্ট, এই জয়েন্টগুলোর মধ্যে প্রদাহ হবে। প্রথম দিকে হলো ইনফেকশন না ইনফ্ল্যামেশন, প্রদাহ হবে, ব্যথা হবে, এবং আস্তে আস্তে এটাকে ফিউজড হয়ে যাবে, জয়েন্ট আর জয়েন্ট থাকবে না। অর্থাৎ দুইটা হাড় মিলে যেমন মিনিমাম একটা জয়েন্ট ফর্ম করে, এই দুইটা হাড় মিলে একটা হাড় হয়ে যাবে। তাতে কি হয় যে মেরুদণ্ড আস্তে 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 সামনের দিকে ঝুঁকে যায়, কুঁজো হয়ে যায়, মানুষ বাঁকা হয়ে যায়, এবং এটা টেম্পোরারি না, ফিক্সড। ধরেন একসময় হবে যে মনে হবে যে থুতনিটা ঘাড়ের সাথে এরকম মানে বুকের উপরে আপনার লেগে গেছে, আমরা চিন অন চেস্ট, এই চিনটা বুকের মধ্যে এসে লেগে যাবে, ফিক্সড হয়ে যাবে। এবং কেউ যদি আমরা তাকাতে যাই সামনে যা আছে, কিন্তু উপরে দিকে যাওয়া সম্ভব না। আমরা যখন সাইডে দিকে যাব, সাইডে যাওয়া সম্ভব না। সাইড করতে গেলে পুরো শরীরটাকে আপনাকে ঘোরাতে হয়। তেমনি হাঁটবেন, হাঁটার জন্য আমরা সামনে দিকে তাকাই, ঘাটটা নাড়াই, বিভিন্নভাবে আমরা হাঁটতে হয়। যখন এরকম ফিক্সড হয়ে গেলে, অনেক বাঁকা হয়ে গেলে, মানুষ সামনে যখন আর 10 গজের বেশি দেখতে না পায়, তখন মানুষের চলাটা অচল অবস্থা হয়ে যায়। অর্থাৎ আমাদের মেরুদণ্ড অনেক জয়েন্টগুলো ফিউজড হবে, একটা জয়েন্ট হবে। অন্যান্য উপসর্গ আছে, বিশেষ করে হিপ জয়েন্ট অনেক সময় ফিক্সড হয়ে যায়, এসআই জয়েন্ট ফিক্সড, পুরা মেরুদণ্ড ফিক্সড হয়ে যাবে। তার আগে যেটা, এটা এক্সরের আগে আমাদের আরেকটু উপসর্গ নিয়ে কথা বললে ভালো হবে। এই যে কীভাবে রোগী আসতে পারে, রোগীর কী কী প্রবলেম হতে পারে, লক্ষণগুলো খুব ইম্পর্টেন্ট। সাধারণত দেখা যায় যে এই যে রোগটা, এটা কিন্তু একটা বয়সজনিত রোগ। বয়স মানে বলবো যে আমাদের পারিবারিক রোগ, জেনেটিক্যাল ডিজিজ, মানে বংশানুক্রমিক ডিজিজ। এটা সাধারণত 45 বছরের আগেই এই রোগটাকে আপনার ধরা পড়ে। দেখা যাবে যে এটা যে পরিবারে আছে সেই পরিবারে আবার তার ছেলে মেয়েদের হতে পারে, অথবা যার আছে তার হয়তো কোনো সময় দাদা দাদি তাদেরও থাকতে পারে। অর্থাৎ এইটা একটা জেনেটিক্স, জিন মানে আমরা যেটা বলি যে রক্তের মধ্যে রোগ, রক্তের জন্য একজনের টু এক জেনারেশন টু আরেক জেনারেশন যায়, এই রোগটা কিন্তু ঠিক তাই, সাম জেনেটিক্যাল প্রবলেম। মানে আপনার বাবার যে বৈশিষ্ট্য থাকে, আপনার মার যে বৈশিষ্ট্য থাকে, এটা যেমন আপনার থাকতে পারে, তদ্রূপ বাচ্চাদের হতে পারে, এরকম ব্যাপারটা। যদি আমরা আবার সেই পরের ইয়েতে যাই যে কী উপসর্গ নিয়ে আসে, একটা হলো যে আমরা বলছি ব্যথা, কোমরে ব্যথা। যদি এই কোমরের ব্যথা প্রথম দিকে খুব আর্লিতে থাকবে, তখন কিন্তু এরকম বাঁকা হওয়া বা ঘাড় ঘোরানো, এটা কোনো অসুবিধা থাকবে না। কিন্তু দেখা যাবে আস্তে আস্তে, যেমন একজন শুয়ে আছে, বিছানায় এই পাশে বা শুইতে যাবে, তখন তার মনে হয় ব্যথা হবে। এবং যে পার্শ্বে আপনার যে এসআই জয়েন্ট আমরা দেখলাম, যে পার্শ্বে ব্যথা বা যে হিপ জয়েন্টের ব্যথা, ওই পার্শ্বে কাত হয়ে শুইতে গেলে তার কষ্ট হবে। আচ্ছা, আস্তে আস্তে অনেক সময় দেখা যাবে তার চোখে প্রবলেম হয়, চামড়াগুলো আপনার হইলো এটা থেকে চোখে প্রবলেম হয়, জি। এবং আস্তে আস্তে একসময় ব্লাইন্ড হয়ে যেতে পারে। আরেকটা হলো যে চামড়াগুলো আপনার খসখসে হয়ে যায়, চামড়ার মধ্যে অনেক জায়গায় দাগ, চাকা চাকা হয়ে যাবে, খাবার অরুচি হয়ে যায়। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সিমটমস, আপনার খেতে চাবে না রোগী, আস্তে আস্তে শুকিয়ে যায়।
শুকিয়ে যাবে। এবং কিছু কিছু ক্ষেত্রে হলে আপনার পেটে ব্যথা হয়, বমি বমি ভাব লাগে, এবং পেটে ব্যথা হয়ে এমন হবে যে তার ঘন ঘন পায়খানা হবে। হ্যাঁ, যেটা আমরা বলি আইবিএস, আপনার হলো যে ইনফ্ল্যামেটরি বাউল সিনড্রোম বলি আমরা। তো ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ হবে। অনেকে আছে না যে একটু খেলেই মনে হয় যে আমার এই পায়খানা ধরছে। অনেকেই আছে যে খাবার পর পরে তাকে টয়লেটে যেতে হয়, একটা চাপ আসে আইবিএস। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনার থাকে। দেখা যাবে যে ভালো আছে, হঠাৎ করে চোখটা লাল হয়ে গেল, হ্যাঁ, ঘুম থেকে ওঠার পরে আপনার ব্যথা, এবং পা নাড়াতে গেলে তার পায়ে জ্বরটা স্টিফ হয়ে থাকে। এই ধরনের কষ্টগুলো, আর রোগী যদি অনেক সময় লম্বা টাইম আপনি দাঁড়িয়ে থাকে, বসে থাকে, তখন তার হলো ব্যথা হবে। এগুলো হলো আপনার হলো প্রাথমিক সিমটমস। কিন্তু দেখা যাবে যে এই সিমটমসগুলো আস্তে 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 যখন বাড়তে থাকবে, তখন একটা পর্যায়ে, যেটা প্রথম দিকে বলছিলাম, যে দেখা যাবে তার চোখে প্রবলেম, তার চামড়াগুলো হয়তো দেখবো চাকাচাক হয়ে গেছে। সবচেয়ে বড় সমস্যা হয় যেটা, সামনে ঝুঁকে কোনো কিছু করার, মানে পিছনে ঝোঁকা, এটা সে পারবে না। আর একটা হয় যে, যেমন আমরা হিপ জয়েন্ট, এসআই জয়েন্ট যদি ফিক্সড হয়ে যায়, আমরা যেভাবে বিশেষ করে সব জায়গায় তো কমোড থাকে না, তাহলে যারা টয়লেট করবে, বসে টয়লেট করবে, প্যান সিস্টেম ব্যবহার করবে, স্কোয়াটিং, এরা কিন্তু করতে পারে না। এবং তাদের মানে বিশেষ করে যখন গ্রামে গঞ্জে বা এবং শহরে এমন একটা জায়গায় গেল যেখানে তার কমোড নাই, তখন কিন্তু তার টয়লেট করা ভেরি ডিফিকাল্ট। এটা কি যে কোনো বয়সে হতে পারে? সাধারণত দেখা যায় যে একটু প্রাপ্ত বয়সে হয়, শুরু অনেক সময় ইয়াং বয়স থেকে হয়, কিন্তু সবার সিমটমস একরকম হয় না। এইটাই একটা আর্থ্রাইটিস। ধর অনেক কারণে কিন্তু আর্থ্রাইটিস হয়। আমরা কিন্তু সাধারণ লোকজন বুঝে যে আমার তো স্যার আর্থ্রাইটিস হয়েছে, এবং যেমন একটা বয়সজনিত কারণে আর্থ্রাইটিস হয়। যেমন আমরা যে এক্সরেটা দেখি, দেখেন এই এক্সরেটার মধ্যে ব্যাম্বোর মতো লাগে। আমরা এটার নামই আর একটা হলো ব্যাম্বো স্পাইন, মেরুদণ্ড। যে প্রথম যে সাদাটা দেখেন, পরেরটা দেখেন মানে গিটা গিটা, অনেক গিট গিট, এবং আরও যদি এটা বড় পরিসরে আপনি দেখেন, তাহলে এটাকে মনে হবে যেন একটা বাঁশ, ব্যাম্বো স্পাইন। আমাদের পুরা মেরুদণ্ডকে আমরা ব্যাম্বো স্পাইন, আমরা এই যে সাদা একটা, এটাকে আমরা বলি ড্যাগার সাইন, মানে দেখতে ড্যাগার, যে আমরা চাকুর মতো আর কি থাকে, দুইটা মাথা ট্যাপারিং হয়ে যায়। ব্যাম্বো স্পাইনটা হলো বেশি খুব কমনলি অনেক সাধারণ জনগণ এটা বুঝতে পারে, জানে যে না, ব্যাম্বো স্পাইন মানে মেরুদণ্ড ফিক্সড হয়ে যায়। যারা এটা নিয়ে একটু কষ্টে থাকে, তারা একটু পড়াশোনা, এখন তো ডিজিটাল যুগ, অনেক কিছুই জানা যায়। সমস্যা হয়ে যায় যে যখন অনেক বেশি অ্যাডভান্স হয়ে যায়, স্বাভাবিকভাবে চলা, স্বাভাবিকভাবে বসা খুব কষ্ট। তাকেই দেখেন যে এই যে আমরা আস্তে আস্তে কুঁজো হয়ে গেছে, দেখেন যে প্রথম ছবিটা, সাইডের ছবিটা কেমন বাঁকা হয়ে, তার এটা কি বলা যায় যে চিনঞ্চে, যেটা হলো থুতনিটা, ঘাড় মনে আছে, সহ। হ্যাঁ, থুতনিটা হচ্ছে লেগে গেছে। এইরকম ভাবে আরো বাঁকা হয়ে যায় একদম, মানে সে পিছনের দিকে তাকাচ্ছে, সামনের দিকে ঝুঁকে পিছনের দিকে তাকাচ্ছে, লুকিং বিহাইন্ড আমরা বলি, যে মনে হয় আমি আস্তে আস্তে কুঁজে পিছন দিকে তাকাচ্ছি। এরকম পর্যায়ে গেলে তখন আর খুব কষ্ট। যেমন এক্সরেটা যদি আপনি দেখেন, পুরা মেরুদণ্ডটা একটা স্ট্রেট হইয়া ফেটে গেছে। প্রথম যে এক্সরেটা দেখেন একরকম, দ্বিতীয়টা ওটা কিন্তু ওই যে একটা কালো দাগের নিচে কিন্তু এটা ভাঙা আছে, কাল মাঝখানে ঠিক ভেঙে গেছে। এবং এই রোগীগুলো কিন্তু মানে যখনই হয়, বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন করতে হয়, এবং এই অপারেশন অনেকটু জায়গা নিয়ে অপারেশন করতে হয়। এই জায়গায় দেখেন আমরা ভেঙে গেছে যেখানে, কিন্তু আমরা অপারেশন করছি অনেকগুলো জায়গায়, প্রায় 6টা লেভেলে, ভাঙছে একটা লেভেলে। কারণ কি, যে তার উপরে নিচে যদি স্ট্রং না হয়, আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা যে উদ্দেশ্যে আমরা সার্জারিটা করলাম, এই সার্জারিটা সাকসেসফুল হবে না। এটা বড় সমস্যা। এটা ধরেন মেরুদণ্ডের ক্ষেত্রে। আবার যখন হিপ জয়েন্ট ফিক্সড হয়ে যায়, তখন কিন্তু আবার হিপ জয়েন্টগুলোকে আবার রিপ্লেসমেন্ট করতে হয়। যেমন এই রোগীটা দেখেন, আরেকটা রোগী, ওটা ছিল হলো আপনার হলো মেরুদণ্ড ভাঙা, আর এটা কিন্তু তার হিপ জয়েন্ট ফিক্সড হয়ে গেছে। এবং দেখেন সে সামনের দিকে কেমন কুজো হয়ে হাঁটতে গেলে তার একটা অস্বস্তিকর। অস্বস্তিকর। যদি এইগুলাকে কিন্তু কোনো ওষুধের দ্বারা যায় না যখন অ্যাডভান্স হয়ে যায়, সার্জারি দরকার। কিন্তু ইদানিংকালে একটা খুব ভালো ওষুধ আসছে, যেটা খুব আর্লিতে যদি ডায়াগনোসিস হয়, তাহলে তার ভালো রেজাল্ট দেয়। এই ক্ষেত্রে দেখেন এই রোগীটা, তার কিন্তু আগেরটা আমরা যদি একটু দেখতে চাই, দেখেন তার কিন্তু জয়েন্ট একদম ফিক্সড, পুরা একটা ব্যাম্বো স্পাইন। কী করতে হয়, এই জয়েন্টগুলোকে আপনি রিপ্লেস করতে হয়। দুইটা জয়েন্টে কিন্তু আমরা রিপ্লেস করে দিয়েছি, আমরা টোটাল হিপ রিপ্লেসমেন্ট, মানে জয়েন্টের প্রতিস্থাপন। যদি এই যে জয়েন্টের প্রতিস্থাপন, এটা যদি সাকসেসফুলি আপনার করা যায়, তাহলে কিন্তু রোগীর হাঁটাহাঁটি অনেক ইজিয়ার। যদি আমরা পরের ছবি দেখি, দেখেন
উনি হাঁটতো, এখন কিন্তু দেখেন তার হাঁটাটা, প্রথমটা আপনি দেখবেন হাঁটতেছে, হাঁটার তার স্টাইলটা দেখবেন কেমন, মনে হয় পড়ে যাবে, একটু ঝাঁকি খায়। আর পরেরটা যেটা এখন থেকে সাপোর্ট দিয়েছি, এই সাপোর্ট টাইম বিং, এই যে তার কাজ কিন্তু সারা জীবনের জন্য না, হয়তো 2 সপ্তাহ বা 3 সপ্তাহ, একটু ওরিয়েন্টেশন, বিকজ তার 2টা জয়েন্ট আমরা নতুন করে দিলাম, তাহলে এই জয়েন্টগুলো কিন্তু ধরেন স্টেবল হইতে, সেটেল হইতে একটু সময় লাগে, এবং আস্তে আস্তে দেখা যাবে সে নর্মাল। এবং এই রোগী কিন্তু এখন সে লাঠি ছাড়া হাঁটে। সবচেয়ে বড় সমস্যা মানে সুবিধা হলো এই যে এতদিনের কষ্ট ব্যথা এগুলো থাকে না, তার সামনে কুঁজো হওয়া এটা অনেকটাই সোজা হয়ে যায়, মানে সে অনেকটা সুস্থ বোধ অনেকটা করে। সুস্থ বোধ করবে। আমরা নিশ্চয়ই আমরা কারণ এবং সমস্যাগুলো জানলাম, আমরা সমাধানে ফিরবো, তবে আমাদের সময় হয়েছে একটা বিরতির। দর্শক, সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে সময় হয়েছে একটা বিরতির, সাথেই থাকুন, ফিরছি একটু পরে। দর্শক, আরও একবার স্বাগত সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি জিনিয়া কবি সূচনা, এবং আমরা কথা বলছি কোমর ও হিপ জয়েন্টের ব্যথা এই বিষয়টি নিয়ে, এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম। আমরা কথা বলছিলাম যে কাদের হয়, কেন হয়, কারণগুলো জানলাম, প্রতিকার এবং সমাধানটা একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ। এই রোগটা যখন একদম আর্লি স্টেজে থাকে, এটা আর্থ্রাইটিস আমরা বলছি। আর্থ্রাইটিস হলো জয়েন্টের ডিজিজ, মানে যে কোনো প্রদাহ বা ইনফ্ল্যামেশন যদি হয় জয়েন্টে, সেটাকে আমরা আর্থ্রাইটিস বলি। অনেক কারণে আর্থ্রাইটিস হয়, বয়সজনিত কারণে হয়, ইনফেকশনে হয়। আমাদের এটা কিন্তু কোনো ইনফেকশন না, এটা কিন্তু বয়সের সাথে সম্পৃক্ত না, এটা হলো একটা জেনেটিক্যাল ডিজিজ। এবং এটা যখন জয়েন্টের মধ্যে এই প্রদাহ শুরু হয় আর্লি স্টেজে, শুধু একটু ব্যথা, এবং এই ব্যথার সময় ধরেন যদি আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি খুব ভালো। অনেক সময় আমরা মিস করে ফেলি, দেখা যায় যে এটার ডায়াগনোসিসের জন্য এক্স-রে যেমন একটা ইম্পর্টেন্ট, রক্তেরও কিছু চেঞ্জ হয়। আর একটা হচ্ছে আমরা বলি HLA-B27, এটা হলো একটা জেনেটিক্যাল কোড নাম্বারের মতো, জেনেটিক্যাল কোড এই B27। এটা আমি ইন ডিটেল যাব না, মানে এই যে বংশানুক্রমিক ডিজিজ, যে আমার মা আমার বাবা তার কাছ থেকে আমার আসবে, আমার থেকে আমার ছেলে যেতে পারে, এইটার এই কোডটা মানে জেনারেশন টু জেনারেশন আপনি বহন করবেন। যার মধ্যে এটা পাওয়া যাবে তাকে যদি এই রোগের সাথে মেলানো যায়, তাহলে তাকে আমরা বলবো যে এই ছেলে B27 পজিটিভ, সো তার হলো অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস হলো। ক্ষেত্র বিশেষে দেখা যায় 10% লোকের, ভালো মানুষেরও অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস পজিটিভ থাকতে পারে, তার কোনো সিমটমস নাই। আমরা অনেক সময় ভুল করে ফেলি, দেখা যায় যে HLA-B27 পজিটিভ, আপনার তো অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস হয়েছে। কারণ এটা নর্মালি আমরা পট করে একদম তাকে কিউর করতে পারি না, যে কারণের জন্য মানুষের খুব একটা ভীতি কাজ করে, ভয় কাজ করে। তো এখন আমাদের ডায়াগনোসিস করার আগে রোগের যে সিমটমস, তার সাথে ক্লিনিক্যাল ফাইন্ডিংস, যে আমাদের কিছু পয়েন্টস আছে যেটা আমরা ডাক্তার হিসেবে তার শরীরে তার কষ্ট যায় বলো, আমরা দেখে যে এই রোগটার জন্য এই জিনিস তার পাওয়া যাবে। সে তার হিপ জয়েন্টের মুভমেন্ট, তার এই ঘাড়ের মুভমেন্ট, দেন আপনার হলো মেরুদণ্ডের মুভমেন্ট, এগুলো আমরা ক্লিনিক্যালি রোগীকে দেখলেই আমরা তার কি করা উচিত, তার চিকিৎসাটা কী হবে, কীভাবে তাকে প্রিভেন্ট করব, কীভাবে সে ভালো থাকবে, আমরা একটা ক্লিন কাট আইডিয়া আমরা দিতে পারি। যদি আর্লি স্টেজে থাকে, এখন যেমন আমরা বলি যে এইটা একটা রোগ, অন্যান্য আর্থ্রাইটিস হইলে আমরা বলি যে বেশি নড়াচড়া করবেন না, মুভমেন্ট কম। আর এই আর্থ্রাইটিস যেটা হলো এক্সেসিভ মুভমেন্ট, যে যত বেশি মোবিলিটি, যত মোবাইল থাকবে সে তত ভালো থাকবে। সুতরাং তাকে যে জয়েন্ট হবে, জয়েন্টটাকে খুব বেশি পরিমাণ নড়াচড়া, এক্সেসিভ মুভমেন্ট, খেলাধুলা, দৌড়াদৌড়ি, সাঁতার কাটা, মানে তার ওই জয়েন্টে যেন কোনোভাবেই স্টিভ না হয়, রাইট, এক্স্যাক্টলি, যে এই জয়েন্টটা যেন কোনোভাবে ফিক্সড না হয়ে যায়, যে কারণের জন্য তাকে রেস্টে রাখা যাবে না। যত বেশি মোবিলিটি, মোবাইল থাকবে তত উনি ভালো থাকবে, বলে 1 নাম্বার। 2 নাম্বার হলো ইদানিংকালে মানে রিসেন্ট একটা লেটেস্ট ড্রাগ আসছে, ইটানাসেপ্ট আমরা বলি, এই ড্রাগটা খুব ইফেক্টিভ। আমি রিসেন্টলি বেশ কিছু পেশেন্টকে তাদের আর্লি স্টেজে ডায়াগনোসিস, খুব ভালো রেজাল্ট। প্রথমে একটা 6 মাসের একটা কোর্স আছে, একটু কস্টলি, কিন্তু তারপরেও রেজাল্ট খুব ভালো। 6 মাস পরে আবার 2 মাস গ্যাপ, আবার যদি সিমটমস আবার হয় আবার 6 মাসের ওষুধ, মানে একটা তখন আর সার্জারি লাগে না যদি আর্লি স্টেজে হইলে, তাহলে লাগলেও হয়তো আপনি সিস্টেমটা অনেক ডিলে করে ফেলতে পারেন আর্লি স্টেজ। তাহলে হলো কি যে একটা মেডিকেল ট্রিটমেন্ট
নাম্বার 2 হলো তাকে মোবিলিটি বাড়ানো, যত বেশি এক্সারসাইজ মুভমেন্ট, যত বেশি এক্সারসাইজের মধ্যে থাকবে তত সে ভালো থাকবে। এই দুইটা হলো আপনার মোস্টলি হলো আপনার প্রিভেনশন। ভালো থাকার জন্য ব্যথা যদি হয় ব্যথার ওষুধ, এক্সারসাইজ করা, থেরাপি করা, এগুলো। ফাইনাল যেটা হয় যে যখন যেমন আমরা মেরুদণ্ডের ক্ষেত্রে লাগে সার্জারি, যখন একটা লোক একদম বাঁকা হয়ে যাবে, সামনে হাঁটতেই পারবে না, তখন মিনিমাম আমাদের 10 গজ জায়গা, এই ডিস্টেন্সটা যদি আমাদের থাকে একটা মানুষের, স্বাভাবিকভাবে হাঁটবে। তার চেয়ে যদি কমে যায় তাহলে আপনি হাঁটতে পারবেন না, হয় নিজে অ্যাক্সিডেন্ট করবেন অথবা আপনার কারণে আরেকজন অ্যাক্সিডেন্ট করবে। এগুলোকে প্রিভেন্ট করার জন্য আমরা কি করি, ঘাড় যখন বাঁকা থাকবে সোজা করার জন্য অনেক সময় আমরা সার্জারি করি। আর্লি স্টেজে থাকলে আমরা যাতে সে সামনে দিয়ে না যেতে পারে অনেক সময় আমরা সার্ভিক্যাল কলার ব্যবহার করি। পিঠটাও ঠিক তাই, কোজো হয়ে যাচ্ছে, একটু সাপোর্ট দেওয়ার আমরা ব্রেস ব্যবহার করি। এগুলো করলে দেখা যায় যে অনেকটাই হয়তো ডিলে হয়। প্রসেসটা যেখানে 2 বছর হইতো সেটা হয়তো 3 বছর বা 4 বছর লাগলো, এরকম একটা ক্ষেত্রে। আর এক্সারসাইজ মেডিকেশন তো একটা পয়েন্টস থাকলো। ফাইনাল যেটা হয় সেটা হলো সার্জারি। মেরুদণ্ডের ক্ষেত্রেও যখন সে বাঁকা হয়ে গেছে, এটাকে আমরা সোজা করে যতটুকু করা যায় করে আমরা হলো ফিক্সড করে দেওয়া। ফিক্সড হতেই হয়, কারণ ফিক্সড না করলে আবার সেটা ভেঙে যাবে। আবার এগুলোর একটা প্রবলেম হলো যে খুব বেশি জোরে আঘাত না, অল্প আঘাতেই অনেক সময় ভেঙে যায়। কারণ একটা জায়গায় আঘাত লাগলে তার প্রোটেকশনের জন্য মাসেল থাকে, এরাতে কি থাকে, এর কিন্তু প্রাথমিক অবস্থায় তার হাড়ের কিন্তু কোনো প্রবলেম না। প্রবলেম হলো জয়েন্টস, জয়েন্টের পাশে যে সমস্ত লিগামেন্টস, ক্যাপসুলস থাকে, সাপোর্টিং টিস্যু, এই টিস্যুগুলো আপনার একদম অসিফাইড হয়ে যায়, মানে সবই হাড় হয়ে যাবে। মানে জয়েন্টের যেখানে পর্দার মতো থাকবে, আমরা বলি লিগামেন্টস, ক্যাপসুল, বোনসগুলোকে, হাড়গুলোকে যদি ধরে রাখবে যে টিস্যুগুলো, ওগুলো সহ আপনার হাড় হয়ে যায়, সব একটা সলিড হাড় হয়ে যায়। এরকম হলে পরে অল্প আঘাতে আবার ভেঙেও যায়, কারণ তাকে যে মাসেলগুলো প্রোটেকশন দেবে কোনো প্রোটেক্টর থাকে না। যখন যারা প্রোটেক্ট করবে ক্যাপসুল, লিগামেন্ট, তারাই হাড় হয়ে গেছে। সুতরাং এই যে আঘাতটা পেলে যে আঘাতটাকে যে বহন করবে, সহ্য করবে, এই সহ্য করার কোনো লোক নাই, কোনো জিনিস নাই। তাতে করে হয় কি, অল্প আঘাতেই ভেঙে যায়, এবং এই ভেঙে যাওয়ার প্রবণতা থাকে। যে কারণের জন্য ওই যে আমি প্রথমে বলছিলাম যে যখন আমরা সার্জারি করি ওই অল্প একটু জায়গায় সার্জারি করে দিলে হয় না, লম্বা জায়গায় ফিক্স করতে হয়, তাহলে হবে কি আশেপাশের জায়গায় লোড নেওয়ার মতো তার অবস্থান থাকে না। এটা হলো আমরা মেরুদণ্ডের ক্ষেত্রে বলছি। আর যেটা হলো যে আপনার হিপ জয়েন্ট সবচেয়ে বড় হলো এফেক্টেড হলো হিপ জয়েন্ট। অনেক রোগীর কিন্তু আইলি স্টেজে একটা প্রবলেম হয়, শ্বাসকষ্ট হয়। কারণ এই যে জয়েন্টগুলো, যে জয়েন্ট ফিক্স, আমরা যখন শ্বাস নেই বুকটা ফুলে যায়, এই যে জয়েন্ট সামনে পেছনে জয়েন্টগুলো ওঠানামা করে, যখন এই অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস ফিক্সড হয়ে যাবে তার অল্পতেই সে হাঁটতে পারবে না, রুগী খুব টায়ার্ড হয়ে যায়, মানে তার সবসময় একটা লেথার্জিক ভাব। কারণ তার এই যে অক্সিজেন, যে আমরা বুক ফুলে যে অক্সিজেন নেব, এই অক্সিজেনটা তার সাফিসিয়েন্ট থাকে না, সবসময় একটা ক্রমান্বয়ে শর্ট অক্সিজেন, তার একটা শ্বাসকষ্ট ভাব, তার কাজের মধ্যে কোনো আরাম পায় না, সবসময় মানে কেমন যেন লেথার্জিক, সবসময় তার একটা শারীরিক দুর্বলতা থাকে, বিকজ তার শরীরে যতটুকু অক্সিজেন দরকার ততটুকু অক্সিজেন নিতে পারতেছে না, আবার শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড যতটুকু বের করবে নিতে পারতেছে না, বিকজ যে সামনে এবং পিছনে যে জয়েন্টগুলা, বুকটা শ্বাসটা নিলে লাংসটা যে ফুলবে, ফুসফুসটা যে ফুলবে, অতটুকু ফুলা এবং অতটুকু ছোটো হওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে জয়েন্টগুলো ফিক্সড, এই বুকের জয়েন্টগুলো। যে কারণের জন্য এটাও একটা ইয়ে যে আমরা ব্রিদিং এক্সারসাইজ করব, যাতে আমাকে এই বুকটাকে চেপে না ধরে, শ্বাসটা আমি নেব, বুকটা ফুলে থাকবে, জয়েন্টগুলো সবসময় স্টেবল থাকবে। তার মানে আসলে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং যদি নিজের লক্ষণ বুঝে, মানে আমাদের এই অনুষ্ঠানে তো নিশ্চয়ই যারা দর্শক দেখছেন তাদের কাছে অনেকটাই পরিষ্কার যে যদি আর্লি ডায়াগনোসিস করা যায় তাহলে আসলে আর্লি প্রিভেন্টও করা যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। লেট হলো যদি একটা যে হিপ জয়েন্টকে রিপ্লেস করে দিলে কিন্তু তার হাঁটা চলাফেরা অনেকটা ইজি হয়ে যায়, সহজ হয়ে যাবে, যদি অনেক সহজ হয়ে যাবে। এবং এই হিপ জয়েন্ট আপনার ধরেন অনেক সময় হিপ জয়েন্ট হলো, মেরুদণ্ড হলো, হিপ জয়েন্টটাকে আগে সার্জারি করতে হয়, কারণ হিপ জয়েন্ট সার্জারি করলে অনেকটা সে সামনে দিয়ে তাকাইতে পারে। অনেক সময় মেরুদণ্ডটা তো আরও গুরুত্বপূর্ণ এবং ডেঞ্জারাস, তা আমরা অনেক সময় এই হিপ জয়েন্টের সার্জারি করলে দেখা যায় মেরুদণ্ডের সার্জারি লাগেও না। এটা একটা বড় দিক। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন কারণ, সমস্যা এবং সমাধান, এবং পুরোটা দেখে নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।